ডিঙি বলি গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি। গ্যাসের সংযোগ আছে, সরি, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাবো? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা প্রথমে যে কথাটা বললো যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এর বেশি আমরা যখন গ্যাসের অবস্থা উন্নতি হবে তখন আমরা এটা দিতে পারবো। আর 2 নম্বর হলো যে গত 17 বছরে কোনোদিন ড্রিলিং করা হয় নাই, আমরা এই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা গ্যাস পাবো। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজার, যত ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে সব ফার্টিলাইজারে আমরা সংযোগ দিতে পারবো। ধন্যবাদ স্যার। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল। সেই সময়েও ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড অ্যান্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক, আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে সে তার বিরুদ্ধে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে প্রথম হচ্ছে এলাকাতে যখন গিয়েছিলাম, এলাকায় বিদ্যুতের পোস্টে যখন এলাকাবাসী বলল যে আমরা তো পাচ্ছি না, আপনার ইউনিয়নেও নেই, তো আমাকে তখন বিদ্যুৎ বিভাগ থেকে ফোন করে বলা হলো যে লোডশেডিং আমরা কাভার করতে পারছি না, মাননীয় এমপি আপনি যদি সদয় সম্মতি হন তাহলে ডাকবাংলায় অবস্থান করেন, ওখানে আমরা বিদ্যুৎ দিয়ে রাখবো। তা আমি বললাম যে আমার এলাকার লোকজন ছেড়ে, পরিবার ছেড়ে কি আমি ডাকবাংলায় অবস্থান করাটা বাস্তবসম্মত হবে? বলছে এছাড়া আর কিছু উপায় নেই। তা আমি বলছি যে এই লোডশেডিংয়ের পাশাপাশি আর একটা মরার উপরে খাড়ারগা আছে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে ব্যাপক পরিমাণে ট্রান্সফরমারগুলো আমাদের এলাকাতে যখন চুরি হয়, তো চুরি হওয়ার পরে পল্লী বিদ্যুৎ থেকে বলা হয়, বিদ্যুৎ থেকে জানানো হয় যে আপনারা এলাকা থেকে চাঁদা তুলে বা আপনারা গ্রাহকরা মিলে 50% টাকা এখানে ক্যাশ করেন, তারপরে আপনাদেরকে আমরা একটা ট্রান্সফার দেবো। এই ট্রান্সফার পাওয়ার জন্য প্রায় 2 মাস 2.5 মাস পর্যন্ত চলে যায়, বা ট্রান্সফরমার সেখানে যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা টাকা দিয়ে ওটা সংগ্রহ না করেন ততক্ষণ পর্যন্ত সেখানে আর বিদ্যুৎ কাভার করে না। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই যে এই যে ট্রান্সফরমার চুরি, এটা তো গ্রাহকদের কোনো ত্রুটি না, এটা হচ্ছে সরকার বা ওখানে প্রশাসন যারা আছেন তাদের ব্যর্থতা। সেই জায়গাটা গ্রাহকরা টাকা দিয়ে এই বিদ্যুৎ ট্রান্সফরমার তাদেরকে নিতে হবে, এই বিষয়টি কিভাবে দেখছেন বিদ্যুৎ মন্ত্রী? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, চুরি কেন বেশি হয়। এনিওয়ে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। স্পিকার, আমাদের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন আছে লক্ষ লক্ষ কিলোমিটারের। এই লাইনগুলোতে ট্রান্সফরমার থাকে আপনার। আমার মনে হয় না যে কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দীর্ঘ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি করা বন্ধ করতে পারবে। এই ট্রান্সফরমার চুরি যে হয়, যে এলাকাতে হয় আপনার, সেই এলাকাগুলোতে আমরা মাঝে মাঝে পুলিশ দিয়ে সার্চ করার চেষ্টা করি, কিন্তু সেগুলো পাওয়া যায় না। আমি অনুরোধ করব যে এটা তো সরকারি জিনিস, আমাদের জনগণের জিনিস, এটা এই জিনিসটা কিছু দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যাবে। এলাকার মানুষকে এই ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে যে তাদের এই কাজের জিনিসটা যেন চুরি না হয়। আর আপনি যেটা বললেন যে ট্রান্সফরমার পেতে দেরি হয়, এই ব্যাপারে আমি দেখব যাতে তাড়াতাড়ি ট্রান্সফরমার লাগে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উনি তাকাই, উনি কেমন যেন ঠান্ডা চোখ দিয়ে এমন যেন বলতে চান ইতে কিতা করে বাবা, বুঝি না। উনি ইনশাল্লাহ কবে করবেন আমরা সেই সাথে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে আজান শোনার সাথে সাথে আপনি বিরতি দেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করুন, আমিন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে মহিমাগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, এটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। আমি আমাদের নির্বাচনী এলাকার প্রতিবেশী মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আসলে দৃষ্টি আকর্ষণ করে তাকে একটি দাওয়াত দেওয়ার জন্য আসলে দাঁড়িয়েছি। বিষয়টা এমন যে এই রাস্তা দিয়ে যদি যান উনি, মোটামুটি রোলার কোস্টার রাইডের মতো হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী একটা খাল উদ্বোধন করতে গিয়েছিলেন, তো যাওয়ার সময় আপনার মনে আছে ইনকামবেন্ট গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার 6-7টা পয়েন্টে কিছু সংস্কার করেছিল। আজীব ও গরিব সংস্কার হ্যাঁ মাননীয় স্পিকার। কীরকম জানেন? আপনার স্পিড ব্রেকার তৈরি করেছে রাস্তা ঠিক করতে গিয়ে। কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকারের মতো এই উঁচু উঁচু ইট রেখে কয়েক ফিট দূর দূর করে, এটা আপনার কিভাবে রাস্তা সংস্কার হয় আমরা জানি না। তো ঘটনাটা হয়েছে কি, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী যাবেন জন্য দুই পাশে কিছু মাটি ফেলে অ্যাপ্রোচ করা হয়েছিল। তো উনি হয়তো রোলার কোস্টার রাইডটা পুরো পাননি, তো ফেরার পথে ভারী গাড়ির চাকায় ওই মাটিগুলো উঠে গেছে, আবার আগের অবস্থায় চলে গেছে। তো এই জায়গাগুলো হয় কি, এই 6-7টা পয়েন্টে গভীর রাতে ছিনতাই বা ডাকাতি করার জন্য গাছ ফেলতে হয় না মাননীয় স্পিকার, ওই সংস্কারিত রাস্তাটাই যথেষ্ট। আপনাকে অবশ্যই ওখানে গাড়িটা একটু স্লো করতেই হবে। তো যাই হোক মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়কে বলবো যে এই মহিমাগঞ্জ পর্যন্ত স্টেশন পর্যন্ত গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে এই রাস্তাটা পুরোপুরি সংস্কার করা অতি দ্রুত জরুরি। আর যেহেতু মহিমাগঞ্জের কথা আসলো, এই কানটান্নে মাথা আসে মাননীয় স্পিকার, আমাদের সুগার মিলটার কথা আমার বলার ইচ্ছা ছিল। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়কে দেখছিলাম, আমার শ্বশুরবাড়ি এলাকা সিলেট বিভাগের মাননীয় মন্ত্রী, উনি, আমি যতবারই যাই এখানে সংসদে কথা হয়েছে, সিদ্ধান্ত প্রস্তাবে আলোচনা হয়েছে, উনি আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু যখনই তাকাই উনি কেমন যেন ঠান্ডা চোখ দিয়ে এমন যেন বলতে চান ইতে কিতা করে বাবা, বুঝি না। উনি ইনশাল্লাহ কবে করবেন আমরা 2026 সালে নির্বাচনে মাননীয় সদস্য,
এক মিনিট মাননীয় সদস্য। 1 মিনিটে শেষ করব। না না, স্পিকার যখন বলে প্লিজ কিপ কোয়াইট, শুনুন। আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন? আপনি প্রারম্ভিক বক্তব্য একটা তো শুভেচ্ছা দিয়েছেন, জি। এরা বেশি আর সুযোগ নেই। আমাদেরকে এক কার্যপ্রণালী সেকেন্ড। বিধি মাননীয় মেনেই স্পিকার, চলতে এক হবে। সেকেন্ড। একটি প্রশ্ন করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না, নারী বান্ধবী স্পিকার হিসেবে এই সংসদে দেখতে চাই। মাননীয় স্পিকার, 2001 সালে এবং 2026 সালে নির্বাচনে বিএনপির ভূমিদশ বিজয়ের কারিগর আমার নেতা, আমাদের নেতা, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদে সংরক্ষিত নারী আসনকে অতীতে 30 সেট অলংকার হিসেবে বলা হতো। এই কারণে স্বৈরাচার এরশাদ লজ্জায় শরমে সাংবাদিক শফিক রহমানকে গ্রেপ্তার করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, আমরা যে 50 জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন তাহলে আমরা 50 সেট অলংকার নয়, 50 সেট নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব। মাননীয় স্পিকার, আজ থেকে 30 বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় মাননীয় সংসদ নেতা শপথ সঙ্গী হয়ে বক্তব্য রেখেছিলাম। আমি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখেছি। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই। মাননীয় স্পিকার, এই প্রত্যাশায় আমি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, খুলনা নিউজপ্রিন্ট মিল, ঢাকা লেদার কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, এগুলো চালু করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারে আছে কিনা মাননীয় মন্ত্রী বলবেন কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 মিনিট মাননীয় মন্ত্রী। সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে, আপনারা প্রশ্নের উপরেই থাকবেন বলে আশা করি। এখানে রানা আক্তার রানু যা বলেছে সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের বক্তব্য, সুতরাং এটার পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। তো নোটিশ দিয়েছি প্রায় 30টা, কোনটার উপরে আমি তো জানি না। মানে দৈনিক একটা নোটিশ দিবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে নাকি বলেন? মাননীয় স্পিকার, বাংলাদেশের অন্যতম জেলা কুষ্টিয়ার পৌরসভার পানি নিষ্কাশন যে ব্যবস্থাটা এখন দিন দিন অকেজ হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছিয়েছে। তা আমি কয়েকবার পৌরসভা কর্তৃপক্ষের সাথে, এখন তো মানে নির্বাচিত মেয়র নেই, এই হিসাবে সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন তার সাথে এই নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় 3-4 বার বসেছিলাম, কিন্তু ওনার যে কর্মকাণ্ড বা ওনার উদ্যোগ আমাদের সবার কাছে কেমন সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজকর্মের কোনো গতি আমরা এখনও বৃদ্ধি করতে পারছি না। আমরা নির্বাচিত সদস্য হওয়ার পরেও তার কাছে যে সমস্ত বিষয়গুলো পাওয়ার কথা এগুলো না পাওয়ার কারণে জনমনে একটা আমাদের প্রতি ভিন্ন একটা ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষ সহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয় এই বিষয়গুলোর সাথে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার জন্য তারা যেন কাজ করে, আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদারত আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।